স্যার আপনার বইটা স্যার কত এডিশন? এটা রিভাইজড এডিশন না, এটা লেটেস্ট, মানে এটার নামই হলো রিভাইজড এডিশন। So this is the chapter 8 and name of the chapter is selection of risk. যাদের সামনে বই আছে তোমরা দেখতে পাবে। Name of the chapter selection of risk. So at first we'll discuss what does selection of risk mean. Selection of risk বলতে তো name of the chapter is selection of risk, already I told. এখন এই সিলেকশন অফ রিস্ক বলতে কি বোঝায়, আমরা আগেও আলাপ করেছি যে ইফ ইউ গো টু আ ইন্স্যুরেন্স কোম্পানি টু পারচেজ আ পলিসি, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি এট ফার্স্ট দে উইল ইনভেস্টিগেট, তোমার অবস্থা সম্পর্কে জানবে, দেখবে তোমার কি পরিমাণ রিস্ক আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবে, এবং যদি কোনো ইনফেরিয়র লাইফ থাকে সেগুলিকে উইড আউট করার চেষ্টা করবে। ইনফেরিয়র লাইফ বলতে তুমি যদি বলো গিয়ে যে আমি একটা হোল লাইফ পলিসি কিনবো, তো ফার্স্ট অফ অল ইন্স্যুরেন্স কোম্পানি যেটি করবে যে তোমার লাইফ এটি ইনফেরিয়র কিনা। ইনফেরিয়র বলতে এর মৃত্যুর রিস্ক বা ডেথ রেট কি পরিমাণ, যদি তারা ফাইন্ড আউট করে যে এই লোকের মৃত্যুর পসিবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে তারা পলিসি সেল করবে না। কিন্তু কিভাবে বুঝবে যে মৃত্যুর রেট কম না বেশি, এজন্য তাদের একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসটাই হলো সিলেকশন অফ রিস্ক। তার মানে সিলেকশন অফ রিস্ক ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ইনফেরিয়র লাইফস আর উইডেড আউট। উইডেড আউট মানে হলো এগুলিকে বাদ দেওয়া হয়, যেগুলিকে আমরা ডিসকোয়ালিফাই করলাম এগুলি বাদ, আর যারা কোয়ালিফাই করবে শুধু তাদেরকেই আমরা পলিসি সেল করব। তো ইন্স্যুরেন্স কোম্পানি এই কাজটি করে থাকে, এবং এই প্রসিডিউর কি বলা হয়, সিলেকশন অফ রিস্ক। ইউ গট দি পয়েন্ট, যে কেউ গেলেই কিন্তু তাকে পলিসি সেল করবে না। তুমি গিয়ে বললে আমি একটা হোল লাইফ পলিসি কিনবো, প্রথমে তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চেক করবে যে এই ব্যক্তির মৃত্যুর পসিবিলিটি কি পরিমাণ। যদি দেখে যে হ্যাঁ নর্মাল পসিবিলিটি, যেমনি আমরা তো যে কোনো সময় সবাই মারা যেতে পারি, সো এটা হলো নর্মাল ডেথ পসিবিলিটি। আর যদি কেউ এরকম থাকে কোনো জটিল কোনো রোগ অথবা কোনো হিস্ট্রি আছে এরকমের কোনো পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি যেখানে কমপ্লেক্স কোনো ডিজিজ রয়েছে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমে যেটি করবে যে এই লাইফটাকে তারা যদি ইনফেরিয়র মনে করে, ইনফেরিয়র মানে নট কেপেবল টু পারচেজ দ্য পলিসি, সো সেটা যদি মনে করে তারা, তখন এগুলিকে বলবে যে আপনি ডিসকোয়ালিফাইড ফর দিস পলিসি। তো এই প্রসিডিউরকে আমরা বলছি সিলেকশন অফ রিস্ক। সবাইকে বুঝছো? সিলেকশন অফ রিস্ক কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে কি কি কাজ করবে, কিভাবে সে বুঝতে পারবে একজন ব্যক্তিকে দেখে যে এই ব্যক্তির লাইফ অনেক রিস্কি নাকি লেস রিস্কি, বেশি রিস্কি নাকি কম রিস্কি, এটি সে কিভাবে বুঝবে, তার একটি প্রসিডিউর রয়েছে। তো সেক্ষেত্রে অনেকগুলি সে ফ্যাক্টর দেখবে। প্রথমত হলো এজ। কি কি ফ্যাক্টর দেখবে? অনেক ফ্যাক্টর, তার মধ্যে প্রথমত আমরা কি বলছি, এজ। এক নাম্বার বললাম এজ, তারপরে বিল্ড, তারপরে এজ হলো প্রথম ফ্যাক্টর। তার মানে এখানে সে কি দেখবে যে এই ব্যক্তির বয়স কত। যদি এরকম হয় যে এই ব্যক্তি 50 ইয়ার্স এজ, তাহলে হয়তো সে ডিসকোয়ালিফাই করবে। তার মানে এক এক কোম্পানি একটা এজকে কি করবে, মানে ফিক্স করে দিবে যে এই এজের পরে আমরা পলিসি সেল করব না। এখন সেই এজ ডিপেন্ড করবে অ্যাভারেজ এজ এবং ডেথ রেটের উপর। বাংলাদেশে এখন অ্যাভারেজ এজ কত বলো তো? 50 স্যার, 60 স্যার, 60। 60 or 70? না, আগে ছিল 65, এখন বোধহয় 72। তো এখন তার মানে মানুষ অন অ্যান অ্যাভারেজ, এটা হলো অ্যাভারেজ এজ। কিন্তু মানুষ রিটায়ারমেন্টে যায় কখন? 60।
এট দ্য এজ অফ 60। তো ইন্স্যুরেন্স কোম্পানি যেটি নর্মালি করে 40 এবং 50 এর মাঝামাঝি কোনো একটা এজকে তারা ফিক্স করে দেয়, যে এরপরে তারা আর পলিসি সেল করবে না। কোনো কোম্পানি বললো যে 40 পরে করব না, কেউ হয়তো বললো 45 পর্যন্ত আমরা করব। তো এটি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে, যে তারা একটি এজ বলে দিবে যে এরপরে আমরা আর পলিসি সেল করব না। তো এটাই আমরা বলছি এজ। সে দেখবে যে এই ক্লায়েন্টের এজ কত। সেকেন্ডলি দেখবে বিল্ড। বিল্ড বলতে কি বোঝায়? বিল্ড বলতে তার বডির যে বডি স্ট্রাকচার। তার মানে আমরা একজন মানুষের বডির স্ট্রাকচার বলতে কি বুঝি? তার হাইট, তার ওয়েট, তার এক্সপ্যানশন অফ চেস্ট, কিছু মেজারমেন্ট আছে না বডির। এই মেজারমেন্টগুলি কোম্পানি দেখবে যে তোমার বডির ইয়া কেমন, বিল্ড কেমন। তো এখন এই বিল্ড বলতে কি কি বললাম আমরা? হাইট, ওয়েট, এক্সপ্যানশন অফ চেস্ট। হাইট ওয়েট মানে কি? যার হাইট বেশি হবে তার তো ওয়েটও বেশি হবে, কিন্তু হাইট কম কিন্তু ওয়েট বেশি, তাহলে কি সমস্যা? বলো, হাইট কম কিন্তু ওয়েট বেশি। হাইট হ্যালো। মনে করো, হাইট মনে করো 5 ফিট 2 ইঞ্চি, আর ওয়েট হলো মনে করো 80 কেজি, সমস্যা কি? ফ্যাট স্যার, হ্যাঁ ফ্যাট, হ্যাঁ, অতিরিক্ত ওজন। তাহলে সমস্যা কি থাকলে? তার শারীরিক সমস্যা বলতে তার চলাফেরার ক্ষেত্রে একটু কষ্ট হবে, এটাই। আর অর্থাৎ সমস্যা স্যার নাই? তার স্যার বিএমএস বেশি স্যার। সমস্যা হলো তার হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এইগুলি তাড়াতাড়ি হবে, এবং এইগুলি হওয়ার কারণে তার মৃত্যুর রিস্ক অনেক বেড়ে যাবে। ইউ গট দি পয়েন্ট? এই কারণে কোম্পানি এই বিল্ড দেখবে। এক কথায় এটাকে আমরা বলছি বিল্ড। তুমি নিজের বিল্ড নিজে চেক করো। কিভাবে করবে? তোমার হাইট অনুযায়ী তোমার ওয়েট ঠিক আছে কিনা। আর কি কি করবে? আর হলো তোমার এই যে ভাইটাল অর্গানগুলি আছে মানুষের, ভাইটাল অর্গান কি কি? ভাইটাল অর্গান হলো তার হার্ট, তার লাংস, তার লিভার, তার কিডনি, এগুলো হলো ভাইটাল অর্গান। আর মেয়েদের ক্ষেত্রে আরো একটি আছে, ইউটেরাস। তো এইগুলি হলো ভাইটাল অর্গান। তো এখন এই অর্গানগুলি ঠিকমতো ফাংশন করছে কিনা, এগুলিতে কোনো প্রবলেম আছে কিনা, এটা তুমি নিজে নিজেও মানে ডায়াগনস্টিক সেন্টার গিয়ে চেক করে টেস্ট করে দেখতে পারো যে তুমি ঠিক আছে কিনা। তো এটাই ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, এটা চেক করে দেখবে যে তার বিল ঠিক আছে কিনা। এটি দেখে কি মনে করবে যে তার মৃত্যুর চান্স কেমন, এবং তাকে কোয়ালিফাই করব নাকি ডিসকোয়ালিফাই করব। ওকে, তারপরে হলো ফিজিক্যাল কন্ডিশন। এতক্ষণ বললাম বিল্ড, আবার ফিজিক্যাল কন্ডিশন কি? ফিজিক্যাল কন্ডিশন হলো তার ডিজিজ, হিস্ট্রি অফ ডিজিজ। যে একজন ব্যক্তি যখন জন্মগ্রহণ করে সে বিভিন্ন রোগ নিয়ে জন্মায়। এই রোগগুলি থেকে আসে? তার প্রিভিয়াস জেনারেশন থেকে, অ্যানসেস্টর থেকে আসে। তো আমরা যে দেখি বিভিন্ন লোকজন বিভিন্ন রোগে সাফার করে, এটা কিন্তু হঠাৎ করে এই রোগগুলি হয় না, এটা তার প্রিভিয়াস জেনারেশন থেকে জেনেটিক্যালি ট্রান্সফার হয়। এবং মনে করো তোমার ফাদারের কোনো ডিজিজ আছে, এখন ওই এজে আসলে তোমারও সেই ডিজিজটি হওয়ার চান্স অনেক বেশি। তো এরকমের দেখতে হবে যে প্রিভিয়াস হিস্ট্রিতে কোনো এরকমের কমপ্লেক্স ডিজিজ আছে কিনা। মনে করো আচ্ছা কারো, স্যার, হ্যাঁ স্যার যদি ধরেন আমার বাবা ডায়াবেটিস আছে, তো স্যার আমারও কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে? তোমার তোমার মানে যে কেউ সম্ভাবনা 90%। এবং সেটা সেটা এখন মনে করো তোমার এজ তো বিলো 30, এখন এখন কম, আফটার ক্রসিং 30 and 35 তখন এই রিস্কগুলি বাড়তে থাকবে। কারণ তোমার 22 থেকে 25 পর্যন্ত একজন মানুষের হলো গ্রোথ স্টেজে থাকে, তখন রোগশোক কম হয়। এরপরে মনে করো 25 থেকে 35 এই এজটা হলো তোমার ইয়াং, মানে এই সময় হলো ম্যাচিউরড, মানে ফিজিক্যাল কন্ডিশন সব হেলদি থাকে সবারই মোটামুটি। 35-এর পরে হলো ডিক্লাইনিং স্টেজ শুরু হয়, তার মানে ওই সময় বিভিন্ন রোগের আক্রমণগুলি তখন বেশি দেখা যায়। তো যাদের মনে করো বাবা মার এরকমের কোনো কমপ্লেক্স ডিজিজ আছে, তো সেইগুলি তোমার এই এজেই এখনই তোমার দেখা দিবে না, এটা দেখা দিবে হলো আফটার 30 and 35। ওই এজের পরে এগুলি দেখবে যে একটা একটা করে অল্প অল্প করে শুরু হচ্ছে।
তো এই জন্য আগে যারা এগুলি ইয়ে করে মিনিমাইজ করে তারা হয়তো এগুলি থেকে সেভ পায়, কিন্তু বেশিরভাগ লোকই এই কারণে সাফার করে। এই জন্য দেখি না আমরা যে ওই যে যেটি বললে ডায়াবেটিস বাবা মার বা ছেলেদেরও হবে, তারপরে মনে করো হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, তখন দেখা যাবে যে তার সন্তানদের তাদেরও আবার সেরকম হয়েছে। এরকমের কিডনি ডিজিজ বাবার ছিল, তারপর সন্তানদেরও হয়েছে। তো এখন দেখা যায় কি যে বাবা মা হয়তো মারা গেল, তখন সন্তানরা যখন 50-60 বছর হয়ে যায় তখন তো তার বাবা মা নর্মালি থাকে না বা মারা যায়, তখন বাবার কি কি রোগ ছিল সেগুলিও ভুলে যায়। এ কারণে তার এই রোগগুলি যে হয়েছে আগের জেনারেশন থেকে ওইটাও সে ভুলে যায়, মনে করে আমার রোগ হয়েছে আমার রোগ হয়েছে, তখন এই রোগের ট্রিটমেন্ট নিতে থাকে। তো আলটিমেটলি সেটা খুব একটা কাজ করে না। তো যাই হোক, ফিজিক্যাল কন্ডিশনে আমাদের এটা দেখতে হবে, মানে আমরা বলতে এখানে ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে তোমার এরকমের কোনো কমপ্লেক্স ডিজিজ আছে কিনা বা প্রিভিয়াস হিস্ট্রিতে ছিল কিনা সেটা চেক করে দেখবে। যদি দেখা যায় যে কোনো ব্যক্তি পলিসি কিনতে গেল, ইন্স্যুরেন্স কোম্পানি খোঁজ নিয়ে দেখলো যে এই লোকের বাবা মারা গেছে ক্যান্সারে, তো বাবা ক্যান্সারে মারা গেছে, এটি একটি ভয়াবহ কথা। তো তার মানে এই সন্তানের শরীরে ক্যান্সারের জীবাণু আছে, এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে কারণ তার ক্যান্সার হয়নি, কিন্তু ইন ফিউচার এই ক্যান্সারের জীবাণু অ্যাক্টিভ হওয়ার চান্স অনেক বেশি যে কোনো সময়। তার মানে তার বডিতে অনেক বেশি ডিজিজ বা অ্যাটাক করার রিস্ক সবচেয়ে বেশি। তো এগুলি দেখবে ইন্স্যুরেন্স কোম্পানি যে একে কোয়ালিফাই করব নাকি ডিসকোয়ালিফাই করব। এরকমের দেখবে যে বাবা মার হরমোনাল প্রবলেম, তো এই বাচ্চাদেরও হরমোনাল প্রবলেম হবে। তো এরকমের বিভিন্ন সমস্যার কারণে বাবা মায়ের সন্তানদের মধ্যে সেগুলি ট্রান্সফার হয়। তো এই ফিজিক্যাল কন্ডিশনে এগুলি ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে। তারপরে পার্সোনাল হিস্ট্রি দেখবে। পার্সোনাল হিস্ট্রি বলতে জন্মের পর থেকে কি কি চিকিৎসা নেওয়া হয়েছে সেই চিকিৎসার রেকর্ডগুলি দেখবে, যে আসলে কোনো জটিল কোনো ডিজিজ ছিল কিনা, যে কারণে কোনো ট্রিটমেন্ট নিয়েছি কিনা এটা দেখবে। তারপরে ফ্যামিলি হিস্ট্রি দেখবে। ফ্যামিলি হিস্ট্রি বলতে অন্যান্য বাবা মা ভাই বোন তারা কেউ কোনো জটিল রোগে আক্রান্ত কিনা সেটাও দেখবে। তারপরে অকুপেশন দেখবে। অকুপেশন বলতে যে সে কোন জব করে বা কি বিজনেস করে, তার পেশাটা কি, এটা হলো অকুপেশন। অকুপেশনের সাথে আবার এখানে পলিসির রিলেশনটা কি, পলিসির রিলেশন আছে অবশ্যই, কারণ কেউ কেউ হয়তো এমন কোনো হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস করে। হ্যাজার্ডাস অ্যাক্টিভিটিস বলতে মনে করো কেউ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করলে তার এই যে বিভিন্ন কেমিক্যাল নিয়ে সে এগুলি মিক্স আপ করে এর মধ্যে থাকে, তার মানে তার ইনটক্সিকেশন হতে পারে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই টক্সিকগুলি শরীরে প্রবেশ করে তার বিভিন্ন অ্যাজমা রিলেটেড এই সমস্যাগুলি তার হওয়ার চান্স অনেক বেশি, শ্বাস প্রশ্বাস জনিত যে জটিলতাগুলি। এ কারণে সে কোন জব করে, কোথায় করে, কেউ হয়তো এমন একটা ফ্যাক্টরিতে কাজ করে যেখানে ভেন্টিলেশনের এনাফ ব্যবস্থা নাই, তার মানে তার ডাস্ট অ্যালার্জি এই জাতীয় সমস্যা হতে পারে, সেখান থেকে তার অ্যাজমা, তারপরে ব্রঙ্কাইটিস, তারপরে তোমার লাংসের ক্যান্সার এই জাতীয় জটিল জটিল রোগের প্রবলেম হতে পারে। এ কারণে তার অকুপেশন ইজ ইম্পর্ট্যান্ট, যে কোথায় জব করে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াই অকুপেশন ইজ ইম্পর্ট্যান্ট টু পারচেজ আ পলিসি, তো এই কারণেই ইম্পর্ট্যান্ট যে সে যেখানে কাজ করে সেটা হেলদি এনভায়রনমেন্ট কিনা, সেটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কিনা। তুমি এমন এক জায়গাতে কাজ করো যেখানে ইনটক্সিকেশন, তো ভেন্টিলেশনের এনাফ ব্যবস্থা নাই, তো এয়ার সার্কুলেশনের ব্যবস্থা নাই, অথবা তোমার স্যানিটেশনের ব্যবস্থা নাই, তো এর মাধ্যমে রোগ জীবাণু ছড়ানোর অনেক চান্স থাকে। এ কারণে তোমার অকুপেশনটা দেখতে হবে যে সে কোথায় কাজ করে। ইব্রাহিম কি বলতে চাচ্ছ? না না স্যার। তো এরপরে হলো রেসিডেন্স। এরপরে রেসিডেন্সে দেখতে হবে যে সে কোথায় বসবাস করে, সে রেসিডেন্সিয়াল এরিয়া কোথায়, কারণ বিভিন্ন এরিয়াতে এক এক ধরনের রোগের প্রকোপ থাকে। মনে করো যে পুরান ঢাকাতে বসবাস করে, এখানে একটু ঘিঞ্জি এরিয়া, তার মানে এখানে এয়ার পলিউশন যতটা হবে, আবার ধানমন্ডিতে তো ততটা হবে না, আবার বাড়িধারাতে ততটা হবে না।
তেজগাঁওয়ে যতটা এয়ার পলিউশন হবে ততটা আবার তোমার বারিধারাতে হবে না, উত্তরাতে হবে না। তার মানে এই যে এরিয়া টু এরিয়া যে এগুলি ভ্যারি করবে, বুঝছো? এই জন্য রেসিডেন্স যে কোথায় বসবাস করে তার উপরেও ডিপেন্ড করবে, তার হেলথ কন্ডিশনের উপর। কারণ যারা কক্সবাজারে বসবাস করে ওদের কি, ওদের ফ্রেশ এয়ার বেশি। আবার যারা ঢাকাতে বসবাস করে এদের ফ্রেশ এয়ার কম, কারণ এখানে অনেক এয়ার পলিউশন। তারপরে বাতাসে সীসার মাত্রা, লিড, এগুলি অনেক হাই, যেগুলি আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তার মানে আমাদের ব্লাডের মধ্যে অনেক ক্ষতিকর জীবাণু অনেক কিছু পাওয়া যাবে বিকজ অফ এয়ার পলিউশন, বিকজ অফ ওয়াটার পলিউশন, যেটা আবার আমরা গ্রামে গেলে হয়তো এগুলি আবার ফ্রি হতে পারবো এগুলিতে। এ কারণে রেসিডেন্স ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ইন পারচেজিং দ্য পলিসি। তারপরে কোম্পানি দেখবে প্রেজেন্ট হ্যাবিট। প্রেজেন্ট হ্যাবিটের মধ্যে এখানে হ্যাবিট বলতে কি, হ্যাবিট বলতে অনেক কিছুই নেগেটিভ, নেগেটিভ অনেক কিছুই থাকে এক একজনের হ্যাবিটের মধ্যে। মানে কেউ কেউ অ্যালকোহলিজম থাকে, কেউ ড্রিঙ্কস করে, হার্ড ড্রিঙ্কস। হার্ড ড্রিঙ্কস তো বুঝো, যেটা যারা এগুলি করে তাদের লিভার ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি, যেটিকে বলা হয় অ্যালকোহলিজম। তো এর ইম্প্যাক্ট কি? এর ইম্প্যাক্ট হলো যে তার লিভার সিরোসিস এই জাতীয় রোগ হওয়ার চান্স অনেক বেশি। তো এই কারণে কোম্পানি দেখবে যে এ জাতীয় কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা। স্মোকিং, স্মোকিং অলসো এ ব্যাড হ্যাবিট, কারণ যারা স্মোক করে তাদের কি ব্রঙ্কাইটিস বা লাংসের ক্যান্সার এগুলির ঝুঁকি অনেক বেশি। কেউ হয়তো বলবে যে হ্যাঁ আমি কোনো ব্যক্তিকে তো আমি চিনি যে 50 বছর ধরে স্মোকিং করে যাচ্ছে কিন্তু এখনো কিছু হয়নি। হতে পারে, সেটা তো এক্সেপশন, ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো অনেক বেশি, এ কারণে এখনো হয়নি। কিন্তু তোমার যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওই ব্যক্তির মতো তা তো তুমি জানো না। তার মানে সবার রোগ প্রতিরোধ ক্ষমতা সমান না। যার রোগ এটা প্রতিরোধ ক্ষমতা ভুল, অনেক বেশি তার যা হয়তো। বললেন স্যার এটা ভুল। 50 বছর না স্যার, 20 বছর, আমার নানা 20 বছর না 25 বছর সিগারেট পান করছে, তার মৃত্যুর আগে দেওয়া তার কলিজার এক সাইডটা পুরা কালো হয়ে গেছে। এই তো চিন্তা করো, তাহলে মানে একটা পর্যায়ে গিয়ে তো তার লাংস অ্যাটাক হবেই। এই জন্য কোম্পানি এটাও দেখে থাকে যে কেউ স্মোক করে তাহলে কতদিন ধরে স্মোক করতেছে, কেউ ড্রিঙ্কস করে কতদিন ধরে ড্রিঙ্কস করতেছে। তো এই হ্যাবিটগুলিও কোম্পানি এগুলি খোঁজ খবর নেয়। তো তারপরে হলো মোরালস। মোরালস এর মধ্যে দেখে সে এতটা কতটা মানে কেয়ারফুল অ্যাবাউট হিজ হেলথ। তো এটা অনেকে আছে হেলথের ব্যাপারে কনসাস, আর কেউ আছে যে কনসাস না, নিজে অসুস্থ হয় তারপরে ডাক্তারের কাছে যায় না। তো এই বিষয়টাও জরুরি, কারণ তুমি যদি নিজের সম্পর্কে নিজে সচেতন না হও তাহলে তোমাকে তো জোর করে কোম্পানি তো সচেতন করতে পারবে না। কেউ একজন অসুস্থ হলো, তো নর্মালি ইট ইজ এক্সপেক্টেড যে সে ট্রিটমেন্ট নিবে এবং সুস্থ হওয়ার চেষ্টা করবে। কিন্তু সে যদি মনে করে না আমার তো পলিসি কেনা আছে, তো এখন আমি ডাক্তারের কাছে গিয়ে শুধু শুধু টাকা খরচ করব কেন, মারা গেলে তো কোম্পানি টাকা দিবেই। নো, দিস ইজ নট দ্য রাইট থিঙ্কিং। সো এরকম ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমেই ইনভেস্টিগেট করবে এবং জিজ্ঞেস করবে যে ডিড ইউ মেক এনাফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট নিয়েছেন কিনা। তুমি যদি বলো না আমি তো ট্রিটমেন্ট নেইনি, আমার তো ট্রিটমেন্ট নেওয়ার কথা না, আপনার সাথে তো এই কন্ট্যাক্ট হয়নি যে আমি অসুস্থ হলে ট্রিটমেন্ট নিব, তো এ কথা বলার সুযোগ নেই। কারণ ইট ইজ দ্য পাবলিক নলেজ, ইট ইজ দ্য জেনারেল নলেজ দ্যাট ইফ সামবডি ইজ সিক দেন হি উইল গো টু ডক্টর এন্ড টেক কেয়ার অফ হিম। তার মানে নিজের প্রতি যত্নবান হওয়া, সবসময় থাকা, এবং অসুস্থ হলে আবার ট্রিটমেন্ট নেওয়া, এটা হলো একটা জেনারেল নলেজ। এটা কন্ডিশনে লিখতে হয় না যে আমি অসুস্থ হলে ট্রিটমেন্ট নিতে বাধ্য থাকিব, এটা কন্ডিশনে লিখতে হয় না। ইউ গট দি পয়েন্ট? স্যার নাম কি বললেন স্যার এটার? কোনটা? মোরালস। 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 স্যার ক্লাস শেষ করার আগে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, ওটা শুই না তারপরে স্যার শেষ করিয়েন স্যার। এই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা হলে এখনই করো, সমস্যা নেই তো। স্যার ওই স্যার সিলেকশন অফ বেজের পরে স্যার বীমা কোম্পানি কিভাবে কাজ করে 3টা অপশন বলছিলেন স্যার, আমি একটা লিখতে পারছি আর 2টা লিখতে পারিনি, বুঝি না 2টা। সিলেকশন অফ রিস্ক তো আমরা টপিক যেটা দিয়ে আমরা শুরু করলাম,
এবং এই সিলেকশন অফ রিস্ক এর এই- মাধ্যমে যেগুলি ইনফেরিয়র লাইফস সেগুলিকে উইড আউট করা হয়, মানে এগুলিকে বাদ দেওয়া হয়, যাতে কোম্পানি এমন কোনো লোককে পলিসি সেল না করে যেই লোক পলিসি গ্রহণ করার মতো সুটেবল না, উপযুক্ত না। তো এটা কোম্পানি কিভাবে বুঝবে যে এই ব্যক্তি উপযুক্ত কি উপযুক্ত না, এটা বোঝার জন্য তার অনেকগুলি ফ্যাক্টর সে দেখবে। সেই ফ্যাক্টরগুলি এখন আমরা আলাপ করছি। সেখানে প্রথমে বলেছিলাম এজ, তারপরে বলেছিলাম বিল্ড, তারপরে Build. বলেছিলাম ফিজিক্যাল কন্ডিশন, তারপরে বলেছি পার্সোনাল হিস্ট্রি, এরপরে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে অকুপেশন, এরপরে রেসিডেন্স, এরপরে প্রেজেন্ট হ্যাবিট, আর এখন লাস্ট আলাপ করলাম মোরালস। ওকে স্যার জি স্যার একটা মানে স্যার আমি তো এমনি মেট লাইফে স্যার 3 মাস কাজ করছিলাম। হুম এই মেট লাইফ তো জানেন, আপনি যেটা নিয়ে পড়েছেন এটা স্যার, জি। তারা অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুঁজে। ব্যাংক, ওইটা আমরা এখন আসতেছি 9 নম্বরের পরের 10 নম্বরে পড়বো আমরা ইকোনমিক স্ট্যাটাস। ইকোনমিক স্ট্যাটাস হলো তুমি যে পলিসি কিনতে চাচ্ছ, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, স্ট্যাটাস কেমন। আর সেই স্ট্যাটাস জানার উপায় কি? একটা জানার উপায় হলো খোঁজ খবর নিলাম যে তুমি কত টাকার কোথায় জব করো, কত টাকা স্যালারি পাও, বা কি বিজনেস করো, তোমার ইনকাম কেমন। কিন্তু সেটা তো তুমি মুখে ভুলও বলতে পারো, এর জন্য তোমার ব্যাংক স্টেটমেন্ট দরকার। ব্যাংক স্টেটমেন্ট এর মাধ্যমে জানা যাবে যে এই ব্যক্তির আসলে ইনকাম কেমন, ইনকাম বেশি না কম। সে যে তুমি গিয়ে যদি বলো যে আমি মনে করো 50 লাখ টাকার পলিসি কিনবো, আচ্ছা তুমি 50 লাখ টাকার পলিসি কিনবে, সেই পরিমাণ তোমার যোগ্যতা আছে কিনা। প্রিমিয়াম, হ্যাঁ, কারণ 50 লাখ টাকার পলিসি কিনলে প্রিমিয়ামের পরিমাণও তো বেশি হবে। জি সেই স্যার। প্রিমিয়াম তুমি দেওয়ার মতো তোমার সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা, সেটা বোঝার উপায় কি? বোঝার উপায় হলো তোমার ব্যাংক স্টেটমেন্ট শো করা, যে এই যে আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার এই পরিমাণ ইনকাম, এবং এই পরিমাণ ইনকাম দিয়ে আমি 50 লাখ টাকার পলিসি সেল পারচেজ করার মতো যোগ্যতা রাখি। ব্যাংক স্টেটমেন্ট যদি কম হয়, স্যার সেক্ষেত্রে তো অবশ্যই তখন তুমি বেশি পরিমাণ অ্যামাউন্ট কিনতে পারবে না। বলো। স্যার আমার স্যার ব্যাংক স্টেটমেন্ট ভালো টাকা, কিন্তু স্যার এটা স্যার আমার ব্ল্যাক মানি, তখন কি হবে? ব্যাংক স্টেটমেন্টে বেশি টাকা এবং ব্ল্যাক মানি কিভাবে হবে? কারণ তোমার তো 3 নাম্বার থাকবে, তুমি যদি বিজনেসম্যান হও। 3 নাম্বার থাকলে তোমার প্রতি বছর গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করতে হয়, আর ট্যাক্স পেমেন্ট করার সময় তোমার তো স্টেটমেন্টে যাবতীয় সবকিছু থাকে, যে তোমার কি পরিমাণ ওয়েলথ আছে, তোমার কি পরিমাণ ইনকাম, এবং সেই ইনকামের সোর্সগুলি কি, সেগুলি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে সেগুলি জাস্টিফাই করতে হয়। আর যাদের তোমার ইলিগাল ইনকাম, সেটা তো আর এই স্টেটমেন্টের মধ্যে থাকে না, সেটা তো আর ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে করে না, কারণ ওটা তো লিগাল ওয়েতেই ব্যাংকে ট্রানজেকশন হয়। তো ওটা ইলিগাল মানি তো আর স্টেটমেন্টের মধ্যে থাকে না। তো ওরকম যারা আছে, সেটা তো ওই যে মাঝে মধ্যে আমরা দেখি না যে কালো টাকা সাদা করে, মানে হোয়াইট ইন দা মানি। তো এটা যাদের এরকমের রয়েছে, তারা হয়তো এটা করতে গেলে আগে সেটাকে হোয়াইট করতে হয়, তার মানে ট্যাক্স দিয়ে তারপরে এটাকে কালো টাকা, অবৈধ টাকাকে বৈধ করে নিতে হয়, তারপরে সে শো করতে পারবে যে এগুলি আমার ইনকাম। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তো এখন এই ইকোনমিক স্ট্যাটাসটা এই কারণে কোম্পানি দেখে থাকে। তো আমরা এই টোটাল 10টা পয়েন্ট বললাম, আরো দুই একটা আছে, আমরা যেগুলি ইম্পর্টেন্ট সেরকম 10টি পয়েন্ট বললাম। এই 10টি পয়েন্ট জরুরি। কি জন্য জরুরি? টু সেল দ্য পলিসি। এখন প্রশ্ন হলো, এই 10টি পয়েন্টের মধ্যে যা যা বললাম, কোম্পানি কিভাবে এগুলিকে জাস্টিফাই করবে? এখন কোম্পানি তো আর তোমার সম্পর্কে জানে না, তোমাকে চিনে না, তাহলে জাস্টিফাই কিভাবে করবে তুমি যদি কোনো ভুল তথ্য দাও? সেক্ষেত্রে একটি বিষয় হলো যে আমরা প্রিন্সিপালস এর মধ্যে বলেছিলাম আটমোস্ট গুড ফেইথ, তার মানে বোথ পার্টির মধ্যে একটা ট্রাস্ট থাকতে হবে, যে কোম্পানিও ক্লায়েন্টকে ট্রাস্ট করবে, আবার ক্লায়েন্টও কোম্পানিকে ট্রাস্ট করবে। সো দেয়ার শুড বি আটমোস্ট গুড ফেইথ, এটা থাকতে হবে প্রথমত। আর সেকেন্ডলি, তুমি সরাসরি কোম্পানির কাছ থেকে পলিসি কিনতে পারবে না। সো ফর দ্যাট পারপাস ইউ নিড টু কন্ট্যাক্ট ইউ এজেন্ট, এবং যে এজেন্ট তোমাকে চিনে তার মাধ্যমে পলিসি কিনতে হবে। তো এজেন্ট যখন তোমার সম্পর্কে সার্টিফাই করবে যে আই নো দিস পারসন and this information provided by him is totally correct, যখন সে সার্টিফাই করবে,
তখন কোম্পানি বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিক আছে এই ব্যক্তিকে পলিসি সেল করা যায়। তোমার এজেন্ট যদি মনে করে ইউ আর নট কেপেবল, সেক্ষেত্রে তুমি পলিসি কিনতে পারবে না। বুঝছো? সবাই বুঝছো কি? জি স্যার। জি স্যার। বুঝলে বলো, বা প্রশ্ন থাকলে বলো। স্যার এখানে কি আমরা 10টা পয়েন্টই দিব? 10টা পয়েন্ট সম্পর্কে ধারণা লাগবে। তোমাকে যদি ভাইভাই তো আর 10টা পয়েন্ট বললো এভাবে জিজ্ঞেস করবো না। ভাইভাই হয়তো জিজ্ঞেস করলাম ওয়াই অকুপেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু পারচেজ দ্য পলিসি অর ইন সিলেকশন অফ রিস্ক, মানে অকুপেশনটা কেন গুরুত্বপূর্ণ। হয়তো আবার জিজ্ঞেস করলাম হোয়াই বিল্ড ইজ ইম্পর্টেন্ট, বিল্ড কেন গুরুত্বপূর্ণ সিলেকশন অফ রিস্কের ক্ষেত্রে, তখন সেই পয়েন্টটা তুমি বলবে। কথা বুঝছো? জি স্যার। এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি, যদি কোনো প্রশ্ন না থাকে। এই চ্যাপ্টারেরই পরের টপিক, এই চ্যাপ্টারের পরের টপিক হলো ক্লাসেস অফ রিস্ক। ক্লাসেস অফ রিস্ক। শুনতে পেয়েছো? ক্লাসেস অফ রিস্ক। জি স্যার। আচ্ছা, এখানে আমরা দেখব যে কোম্পানি যখন এই ব্যক্তিগুলিকে সিলেকশন অফ রিস্ক এই প্রসিডিউরটা কমপ্লিট করলো, তখন তার স্ট্যাটাসটা কি হবে, মানে সে কোন ক্লাসের মধ্যে পড়ে, তো সেইটাকে ক্লাসিফাই করা হবে। তার মানে সে কি বেশি রিস্কি, সে কি কম রিস্কি, নাকি টোটালি রিস্ক ফ্রি, এরকমের কয়েকটা ক্লাসে ভাগ করবে। তার মানে যারা ক্লায়েন্ট হতে চাচ্ছে তাদেরকে কোম্পানি ইনভেস্টিগেট করে ক্লাসিফাই করবে যে এই ব্যক্তি কোন পর্যায়ে পড়ে। তো প্রথমত দুইটা ভাগ, একটি হলো আনইনসিউরেবল আর একটি হলো ইনসিউরেবল। প্রথমত কোম্পানি ইনভেস্টিগেট করে জানাবে যে তুমি কি কোয়ালিফাইড নাকি ডিসকোয়ালিফাইড। কোয়ালিফাই করলে ইনসিউরেবল, আর যদি তুমি কোয়ালিফাই না করো সেক্ষেত্রে আমরা বলবো আনইনসিউরেবল। আনইনসিউরেবল রিস্ক বলতে যে ইউ আর নট able to purchase the policy, uninsurable risk, মানে তোমার রিস্কের পরিমাণ এমন যে তোমাকে পলিসি সেল করা যায় না, এটা কি বলে uninsurable risk. That means you have huge amount of risk or high risk, you have high risk, so you are not capable to purchase the policy. এটাকে বলা হচ্ছে কি uninsurable risk. আর ইন্স্যুরেবল রিস্ক কোনটা, যে তোমাকে পলিসি সেল করা যায়, সো তুমি কোয়ালিফাই করো পলিসি কেনার জন্য। কিন্তু ইন্স্যুরেবল যদি হয় সেক্ষেত্রে সেটা আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। সেটি কি কি আমরা এবার দেখব, যে 3 ভাগে ভাগ করা হয়। কোনটাকে? ইন্স্যুরেবলকে। ইন্স্যুরেবল রিস্ককে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো স্ট্যান্ডার্ড, আর একটি হলো সাব স্ট্যান্ডার্ড, আর একটি হলো সুপার স্ট্যান্ডার্ড। মনে রাখবে যে ইন্স্যুরেবল রিস্ককে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো স্ট্যান্ডার্ড রিস্ক, আর একটি হলো সাব স্ট্যান্ডার্ড রিস্ক, আর একটি হলো সুপার স্ট্যান্ডার্ড রিস্ক। মনে থাকবে? প্রথমত কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে, আনইনসুরেবল রিস্ক অ্যান্ড ইনসুরেবল রিস্ক। এই ইনসুরেবল রিস্ককে আবার কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। কি কি? স্ট্যান্ডার্ড রিস্ক, সাব স্ট্যান্ডার্ড রিস্ক অ্যান্ড সুপার স্ট্যান্ডার্ড রিস্ক। এগুলি মানে কি আমরা একটু দেখি। প্রথমে দেখবো আমরা স্ট্যান্ডার্ড রিস্ক। স্ট্যান্ডার্ড রিস্ক হলো যে রিস্ককে আমরা নর্মাল রিস্ক বলি। তার মানে একজন মানুষের মৃত্যুর চান্স বা মৃত্যুর রিস্ক খুব বেশি না, আবার কম না, অ্যাজ ইউজুয়াল, মানে স্বাভাবিক। একজন মানুষের কোনো জটিল রোগও নাই, আবার একবারে যে সে কোনো রোগ মুক্ত, যে কখনো তার জ্বর হয় না, ঠান্ডা লাগে না, জীবনে কখনো লাগেনি, এরকমও না। আবার যে সে খুব জটিল রোগে সাফার করতে যাচ্ছে, এরকমও না। তার মানে একজন জেনারেল পিপল, সাধারণ মানুষের যে সুস্থতার যে স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী সে ওকে, এ ধরনের রিস্ককে আমরা বলি স্ট্যান্ডার্ড
রিস্ক। ওকে, সেকেন্ড হলো সাব স্ট্যান্ডার্ড। তার মানে হয়তো আমরা এরকম অনেক লোককে পাবো যে এর তেমন কোনো রোগ নাই, কিন্তু একটাই সমস্যা, সেটি কি, তার ওভারওয়েট আছে। তার মানে তার হাইটের চেয়ে ওয়েটটা একটু বেশি, 10 কেজি ওভারওয়েট, কিন্তু অন্যান্য সবকিছু ওকে। অথবা আমরা দেখলাম যে ওয়েট, হাইট সব কিছু ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে, সেটু কি, যে সে স্মোক করে। তার মানে এরকমের যদি কারোর মধ্যে পাওয়া যায় যে সবকিছু ওকে, দুইটা একটা ফ্যাক্টর আছে যেখানে সমস্যা, তো দেখলাম যে আছে স্মোক করে না, কোনো সমস্যা নাই, তার হাইট ওয়েট সব কিছু ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে কোথায়, যে তার বাবা মা ক্যান্সারে মারা গেছে, মানে এটাও একটা রিস্কি বিষয়। তাহলে এ জাতীয় লোকদেরকে আমরা বলবো যে সে সাব স্ট্যান্ডার্ড, তার মানে সে নর্মাল যে মানুষের ক্যাটাগরি, যে তার যে রিস্কের লেভেল, তার থেকে তার রিস্ক একটু বেশি, এই একটু বেশি রিস্কের এই লেভেলকে আমরা বলবো সাব স্ট্যান্ডার্ড রিস্ক। ওকে, তারপরে আসি আমরা থার্ড ক্যাটাগরি, সেটা কি, সুপার স্ট্যান্ডার্ড। সুপার স্ট্যান্ডার্ড কারা, যাদের নর্মাল লেভেল অফ রিস্কের চেয়ে তাদের রিস্ক অনেক কম। যেমনি তোমার বয়স মনে করো কত, 22 বছর, আচ্ছা তোমার 22 বছরে তোমার ফ্যামিলিতেও কোনো রকমের জটিল কোনো রোগের ইতিহাস নাই, আবার তোমার নিজেরও কোনো ফিজিক্যাল কন্ডিশন, কোনো সমস্যা নাই, তোমার কোনো ব্যাড হ্যাবিট নাই, তাহলে কি বলবো, বলবো তোমার হলো সুপার স্ট্যান্ডার্ড, এই যে কম, তোমার কোনো রোগ নাই, ফ্যামিলিতে হিস্ট্রি নাই, কোনো ব্যাড হ্যাবিট নাই, মোরালিটি ভালো, তাহলে তোমাকে বলবো ইউ আর ইন সুপার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। তার মানে তোমার রিস্কের পরিমাণ অনেক কম। সেক্ষেত্রে সুবিধা কি, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি যদি পলিসি কিনতে চাও, তোমার প্রিমিয়াম অনেক কম ধরবে। আর যদি তুমি সাব স্ট্যান্ডার্ড হও, সেক্ষেত্রে তোমার প্রিমিয়াম একটু বেশি ধরবে, কারণ তোমার রিস্ক বেশি। আর তুমি যদি স্ট্যান্ডার্ড রিস্কের মধ্যে পড়ো, তোমার প্রিমিয়ামের লেভেলটা হবে নর্মাল। তার মানে স্ট্যান্ডার্ড অফ রিস্ক হলে তোমার প্রিমিয়ামের লেভেল হবে নর্মাল, যদি তুমি সাব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি হও, তোমার প্রিমিয়াম একটু বেশি হবে। তবে দুইজন ব্যক্তি পলিসি কিনেছে 10 লাখ টাকা করে, এই ব্যক্তির পার মান্থ প্রিমিয়াম হলো মনে করো 2000 টাকা, আর তুমি সুপার স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রিস্ক, তুমিও 10 লাখ টাকার পলিসি কিনেছো, তোমার প্রিমিয়াম হলো মনে করো 1800 টাকা, 200 টাকা কম পড়ছে। কারণ কি, কারণ তোমার রিস্কের লেভেল কম। আবার আরেকজন সাব স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, সেও 10 লাখ টাকার পলিসি কিনেছে, কিন্তু তার প্রিমিয়াম পার মান্থ হলো 2200 টাকা, ওর আরো 200 টাকা বা 2500 টাকা, ওর রিস্ক একটু বেশি, এ কারণে ওর প্রিমিয়াম বেশি। তার মানে বেসড অন দ্য লেভেল অফ রিস্ক, দ্য ইন্স্যুরেন্স কোম্পানি will fix up the amount of premium. What will be the level of premium? It will be determined based on the factors. তার মানে তার সে কোন ক্লাসের মধ্যে পড়ে, তার উপরে বেস করে ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রিমিয়ামের লেভেলটা ডিটারমাইন করবে। You got the point? বুঝছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। না বুঝলে বলো, বা কোশ্চেন থাকলে বলো এবার। স্যার স্ট্যান্ডার্ডটা একটু ভালো করে বলুন তো স্যার। স্ট্যান্ডার্ডটা মানে স্ট্যান্ডার্ড মনে রাখবে যেটা নরমাল, নরমাল নরমাল মানুষ তার তার নরমাল কোনো মানুষের কি হয়, যে তার কোনো টুকটাক কিছু সমস্যা তো মাঝে মধ্যে হতেই পারে, তো এরা হলো নরমাল। তোমার মনে করো বছরে 2 একবার ঠান্ডা লাগে, জ্বর হয়, এটা তো সিরিয়াস না, তার মানে এদেরকে নরমাল ধরা হয়। তাহলে স্যার সবচেয়ে বেশি রিস্ক কোনটা, কার? সবচেয়ে বেশি রিস্ক কারা, যারা সাব স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। আরেকটা জানেন স্যার কোনটা বললেন? সুপার স্ট্যান্ডার্ড। তাহলে ওইটা সুপার স্ট্যান্ডার্ড মানে রিস্ক কম, সাবটার বেশি, স্ট্যান্ডার্ডটা মিডিয়াম, আর সুপার স্ট্যান্ডার্ডটা স্যার কম। সুপার স্ট্যান্ডার্ড কম রিস্ক, সাব স্ট্যান্ডার্ড বেশি রিস্ক, আর স্ট্যান্ডার্ড হলো অ্যাভারেজ। তার মানে মনে রাখবে, স্ট্যান্ডার্ড হলো মাঝামাঝি অ্যাভারেজ, আর সাব স্ট্যান্ডার্ড হলো বেশি রিস্ক উপরে, আর সুপার স্ট্যান্ডার্ড হলো কম রিস্ক নিচে। আচ্ছা স্যার, স্ট্যান্ডার্ডে যদি ধরেন যে আমার ফ্যামিলির মধ্যে পাস্ট, যেমন আমার বাবার ডায়াবেটিস আছে, তাহলে স্যার আমার কি এটা স্ট্যান্ডার্ড রিস্কের মধ্যে পড়বে? আমার কোনো রোগ নাই, কিন্তু আমার বাবা ডায়াবেটিস আছে। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্যার।
কারণ সোসাইটিতে এটা নর্মাল, ডায়াবেটিস থাকে বয়স বাড়লে, তারপরে ব্লাড প্রেশার থাকে, এটা ফ্যামিলিতে থাকে। কিন্তু ওই ক্লায়েন্টের যদি না থাকে, ক্লায়েন্টের থাকলে তখন আবার সে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে না, তখন সে সাবস্ট্যান্ডার্ড। সাব স্ট্যান্ডার্ডের মধ্যে পড়বে। ওকে, স্যার তো এবার কোশ্চেন থাকলে বলো, বা না বুঝলে বলো। তাহলে সবাই বুঝছো নাকি? জি স্যার। স্যার। স্যার আমাদের স্যার ভার্সিটি শুক্রবারে স্যার লাইব্রেরি খোলা থাকে। শুক্রবারে? শুক্রবারে তো খোলা থাকে। রবি বন্ধ থাকে, স্যার কয়টা পর্যন্ত খোলা থাকে স্যার? 5টা পর্যন্ত। শুক্রবারে না, প্রতিদিনই 10টা থেকে 2টা। লাইব্রেরিও 10টা থেকে 2টা। অফিস আওয়ার 10টা থেকে 2টা। অফিসিয়াল যে কোনো কাজে গেলে এই টাইমের মধ্যে যাবে, 10টা থেকে 2টা। যে কোনো দিন, শনিবার রবিবার বাদে যে কোনো দিন 10টা থেকে 2টা। আর ডিন চার্ট, তারপরে ভিসি রেজিস্টার, এরা নর্মালি ফ্রাইডেতে এবং মানডেতে, এই 2 দিনে গেলে এদেরকে মোটামুটি পাওয়া যায় আর কি। জি স্যার। 2 দিনে স্যার যে ভিড় হয়। ওই যে সবাই ওই 2 দিনই বেশি যায়, এদেরকে পাওয়া যায় এই কারণে। আর এদেরকে দরকার না হলে তো অফিসিয়াল যে কোনো কাজে তুমি যে কোনো দিনই যেতে পারো। ওকে, তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। লাইব্রেরিতে পাওয়া যাবে এখন? জি, ওই যে যে বইটা পড়াছেন এটা লাইব্রেরিতে এখন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিতে আছে, এইটা দেখে আনবি, এডিশনটা দেখে স্যার একটু আনবি। রাখেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নি। স্যার একটু ক্যামেরাতে দেখেন বইটা। এটা তো আমাদের এই গ্রুপের পেজ, গ্রুপে যে ছবিটা সেটাই। জি স্যার হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো মন্তব্য থাকলে বলো, না হলে আজকে তো সময় শেষের দিকেই। তো নতুন চ্যাপ্টার পরের ক্লাসে যাব। আর আগামী ক্লাসে তোমাদের তো একটা ক্লাস টেস্ট নিব বলেছিলাম। আর তো আমি সেই মাঝখান দিয়ে 2-3টা ক্লাস মিস করছি, এগুলা স্যার ইউটিউবে ছাড়ছেন না? ইউটিউবে আছে, আমি এই যে গ্রুপে দেখো আমার ইউটিউবের ইয়েটা দিয়ে দিছি, হ্যাঁ স্যার দেখছি, প্রথম ক্লাসটা দেখছিলাম স্যার। ওইখানে ঢুকে সব পাবে। ওখানে ওখানে তুমি এই ফিন 2 to 1 এগুলি খুঁজে দেখবে আর কি। আচ্ছা স্যার। ফিন 2 to 1 গুলি খুঁজবে, কারণ এখানে অন্যান্য কোর্স আমি যেগুলি ক্লাস নেই সবই দেয়া থাকে। জি স্যার আমি দেখছি আপনার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ফিন 2 to 1 খুঁজবে। স্যার কিছু পরামর্শ দেন ওই যে অসুখ নিরাময়ের জন্য, ওগুলোও দেখছি স্যার ইউটিউবের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমার একটা ফেসবুক পেজ আছে তো, ডক্টর হাসান, মানে জি স্যার। ডাক্তার হিসেবে এখানে ভিডিওগুলি আপলোড করি, ওগুলি ইউটিউবে থাকে, ওইগুলি হয়তো দেখেছো আর কি। স্যার স্যার শুভ্র বলো। আর যে স্ক্রিনশটটা দিয়েছেন স্যার, একটা নেম তাসলিম হাসান নামে পেজ, ওই পেজটা থেকে স্যার সবগুলা ক্লাস পাবো? এই যে গ্রুপে একটু আগে দিয়েছি না, একটু আগে গ্রুপে ইউটিউবের ইয়েটা দিয়েছি, দেখো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি, তুমি গ্রুপে দেখো। একটু আগে আমি ইউটিউবের ইয়েটা দিয়েছি, ওই মানে ওইখানে ঢুকে তাসলিম হাসান স্ক্রিনশটটা আপনি ইউটিউবের, পাঠাইছেন স্যার ওইটা? ওইখানে ঢুকলে তুমি সবগুলি ক্লাসের লিংক পাবে, সবগুলি দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে সব। স্যার কালকে এক্সাম কি স্যার? আর আমাদের বুধবার স্যার মানে কোন চ্যাপ্টার দিয়ে পরীক্ষা স্যার? আসসালামু আলাইকুম স্যার। বুধবারে, বুধবারে আমাদের আর এক্সাম কি হলো ফার্স্ট কি চ্যাপ্টারের নেবেন উপর। যদি বল ভালো হতো একটু স্যার। ফার্স্ট চ্যাপ্টারের উপর গত ক্লাসে বলে দিয়েছি। ক্লাস টেস্ট হবে স্যার এটা? ক্লাস টেস্ট। এটা কি স্যার মুখে ধরবেন নাকি আপনি অ্যানসার দিয়ে দিবেন, আমরা এটা সাবমিট করব স্যার? না, এটা রিটেন। রিটেন তোমরা সবাই ক্যামেরা অন করে লিখবে, জি স্যার। লিখে তারপরে 1-2 পেজ তো থাকবে, এর বেশি হবে না। তো সেই পেজটা আবার ছবি তুলে আমাকে এখানে সেন্ড করে দিবে। কিভাবে সেন্ড করবে? আইদার মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। জি স্যার। স্যার এটা স্যার কবে স্যার ক্লাস টেস্টটা? এটা আগামী সপ্তাহে, মানে আগামী বুধবার। আগামী বুধবার তোমাদের সাথে ক্লাস হলো 4টায়। ওকে। আগামী বুধবার ক্লাসে।
এটা কি দিছো? ওর মধ্যে এর আগে তোমরা প্রিপারেশন নিয়ে নিও, ফার্স্ট চ্যাপ্টারে যা যা পড়া হয়েছে আমি স্যার, টপিকগুলি বলে দিয়েছিলাম। স্যার আপনার আবারও ক্লাসটার মধ্যে আমার টানা 2টা ক্লাস পড়ে, বুঝছেন স্যার? একটা কায়সা স্যারের ক্লাস আর আপনার ক্লাস, এরকম গ্যাপ গ্যাপ দেওয়া করা পড়ে স্যার, বুঝছেন? তুমি যেটা গ্যাপ দিবে মানে আমার ক্লাস যেটা মিস করবে পরে আবার ভিডিওটা রাতে দেখে নিবে। এই জন্য স্যার আপনাকে বলে দিলাম স্যার, মানে হতে পারে আপনার 2টা আমার মিস হয়েছে স্যার। হুম, এর আগের বার কায়সা স্যারের ক্লাস করছিলাম তো স্যার, এর জন্য। ঠিক আছে, মিস করলে তোমার এনশিওর করতে হবে তুমি পরে আবার ভিডিওটা দেখে নিয়েছো, কিন্তু আচ্ছা ওইটা স্যার, না দেখলে তো তোমার মানে ক্লাস টোটালি মিস হলো তোমার। স্যার এর জন্য আপনার সুবিধাটা পাই স্যার। কায়সা স্যার তো উনি তো ভিডিও স্যার না স্যার, আপনি তো ভিডিও স্যারেন। জি, তোমাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি যদি কেউ মিস করে কোনো কারণে। স্যার গতকালকের এই ধন্যবাদ ক্লাসের ভিডিওটা কি মানে গ্রুপে এখনো দেওয়া দেই হয়েছে নেই, স্যার? দেই নেই আচ্ছা, বোধহয়, দিয়ে দিব আজকে, ঠিক আছে। 2টা দিয়ে দিব আজকে। তো ওই সিরিয়ালি খুঁজে দেখবে 1 2 3 ফিন 2 2 1 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এরকম সিরিয়াল খুঁজে পেয়ে যাবে। আজকে মনে হয় 7th ক্লাস। তো টোটাল এই 7টা ক্লাস ভালো করে দেখবে। আর আমাদের ক্লাস টেস্ট হবে তো আগেই বলে দিয়েছি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর টপিকগুলি তো গত ক্লাসে বলে দিয়েছি, ওইগুলির স্যার উপরে। ফার্স্ট চ্যাপ্টারের কয়টা ক্লাস হয়েছিল স্যার? মানে কয়টা ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে? ফার্স্ট চ্যাপ্টারের জন্য কয়টা ফার্স্ট ক্লাস? চ্যাপ্টারের জন্য 2টা ক্লাস, স্যার ফার্স্টের 2টা। ফার্স্টের 2টা, হ্যাঁ। স্যার, এটা কি ইয়ার আগে হয়েছিল স্যার? আপনার কি জানি বলো যে এই আন্দোলনের আগে? জি জি, তোমাদের ক্লাস কয়েকটা ক্লাস যে মিস করলে ওর আগে। ওকে ফাইন, তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে শেষ করতে চাই। আনএবল রিস্ক এর কোনো পার্ট আছে স্যার এমনি? আনএবল রিস্ক বলছিলেন যে, কোনটা? আন আনইনসুরেবল রিস্ক স্যার। হ্যাঁ, আনইনসুরেবল রিস্ক। হ্যাঁ, এটা তো আর এটা কি দূরই শেষ স্যার? স্যার এর কোনো আর পার্ট আছে এমনি? না, এটার কোনো সাবসেকশন নাই। এটা মানে আনইনসুরেবল মানে হলো এই রিস্ক, এই পরিমাণ রিস্ক থাকলে তুমি তো পলিসি কিনতে পারবেই না, তুমি ডিসকোয়ালিফাইড, এর তো আর কোনো ক্লাস নাই। আচ্ছা স্যার, যেমন মনে করেন যে একটা রিস্ক যাদেরকে বলা হচ্ছে, যেমন যাদের ক্যান্সারের রোগী বা কিডনি 2টা ড্যামেজ, এদের পক্ষে কোনো সময় এগুলো এদের ইন্স্যুরেন্স করাই যাবে না স্যার, না? এদের ইন্স্যুরেন্স করা যাবে না, ডিসকোয়ালিফাইড, কিন্তু তাদের জন্য এন্ডোমেন্ট পলিসির সুযোগ আছে। কারণ কি? কারণ এন্ডোমেন্ট পলিসিতে তো বেঁচে থাকতে হয়, এই কারণে। বুঝছো? জি স্যার। কিন্তু হোল লাইফ পলিসির জন্য সে ডিসকোয়ালিফাইড। ওকে জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। তাহলে ইনশাআল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে রেখো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার ওয়ালাইকুম ক্লাসে আসসালাম। স্যার অ্যাটেন্ড করলে তো স্যার 10 নাম্বার না স্যার?